ইফাজ উঠ এখান থেকে, রুমে গিয়ে ঘুমাবি। ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। দেখ অনেক রাত হয়েছে, তোর এসব ঢং ভালো লাগছে না। সকালে বাড়ির সবাই উঠে দেখলে কি হবে? কি আর হবে, সবাই দেখবে সত্যিটা কি। তুমি যে আমাকে সবার চোখের আড়ালে কীরকম অত্যাচার করো সেটা সবাই জানবে। এত সোজা? চল, না হলে এখান থেকে তুলে নিয়ে যাব। যা ইচ্ছা করো, আমি আজ ড্রয়িং রুমেই ঘুমাবো। কেয়া এবার সত্যি সত্যি ভীষণ রেগে গেল। রান্নাঘরে গিয়ে একটা ফল কাটার ছুরি হাতের কাছে পেয়ে সেটা নিয়ে সোফার কাছে আসলো। এরপর ইফাজের গলায় ধরে বলল, এতক্ষণ ভালোই ভালোই বলছিলাম, এখন দেখ তোর কি হাল হয়। রুমে আসবি নাকি গলা কেটে ফেলবো? প্লিজ সরাও এটা, আমার ভয় করছে। হুম, উঠ আগে। আরে বাবা, এটা না সরালে উঠবো কি করে? কেয়া হাত সরাতেই ইফাজ উঠে কথাকে নিয়ে রুমে গেল। কেয়া পিছন পিছন এসে দরজা বন্ধ করে দিয়ে ওকে পেছন থেকে ধাক্কা দিল। ইফাজ মুখ থুবড়ে বিছানায় গিয়ে পড়ল। কেয়া ওর কাছে গিয়ে গলা চেপে ধরে পড়ল, আমার কথার অবাধ্য হলে তোকে খুন করব আমি। কি বলেছিস একটু আগে? কই কি বললাম? বাড়ির সবাইকে বলবি আমি তোকে অত্যাচার করি, তাই না? তো তুমি কি আমাকে আদর করো? সত্যিটা বলতে সমস্যা কোথায়? সমস্যা আছে, যতদিন না সিয়াম দেশে আসছে ততদিন তোকে এইভাবেই সব সহ্য করতে হবে। এরপর তোর মুক্তি। তোমার বয়ফ্রেন্ড দেশে আসবে তাতে আমাকে টানছো কেন? সারাদিন আমার সাথে ঝগড়া করো, বাজে আচরণ করো, আমার এসব সহ্য হয় না। আমি তো মানুষ, তাই না? মানছি আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই বলে তুমি আমার লাইফ নিয়ে এভাবে মজা করবে? আমাকে স্বামী হিসেবে না মানো, অন্তত নিজের চাচাতো ভাই হিসেবে তো মানো। কথাটা বলতে বলতে ইফাজের চোখ টলটল করতে লাগলো। কেয়া কিছুক্ষণের জন্য থমকে গেল। ইফাজের চেহারার দিকে সে তাকাতে চায় না, কারণ সে নিজেও জানে ইফাজ নির্দোষ, অথচ সে ছেলেটাকে আজ 3 মাস ধরে রীতিমতো অত্যাচার করে আসছে। কেয়া এভাবে তাকিয়ে থাকতে দেখে ইফাজ কান্না করে বলল, আমি এসব নাটকে বিরক্ত, বিশ্বাস করো। তোমাকে তো বলেছি আমি কখনোই চাইনি এই বিয়ে হোক। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তাই বলে তোমার ভালোবাসাকে অসম্মান করব, এতটা স্বার্থপর আমি না। কেয়া ইফাজের কান্না ভেজা চেহারার দিকে তাকালো। এই ছেলেটার জন্য সে এক সময় কত ঝগড়া করেছে, ওকে একটু হাসি খুশি রাখার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আজ সে নিজেই এই ছেলেটাকে প্রতি মুহূর্ত কাঁদায়, ইচ্ছা করেই কাঁদায়। কেয়া নিজের মুখটা ইফাজের মুখের একদম কাছে নিয়ে আসলো। সে যেন নিজের মধ্যেই নেই। আলতো করে ইফাজের গালে ঠোঁট ছুঁয়ে বলল, আমি এমনটা চাইনি, বিশ্বাস কর। তোকে কষ্ট দিতে আমারও ভালো লাগে না। সিয়াম ভাইয়া কি খুব বেশি সুন্দর? কে আপু? কেন? উনি সুন্দর, তাই তো তুমি আমাকে ভালো না বেসে ওনাকে ভালোবাসো। কেয়া হালকা হাসলো। ইফাজের মুখের দিকে তাকিয়ে ভাবলো, সত্যি কি তাই? সিয়ামের থেকে ইফাজ দেখতে হাজারো গুণ সুন্দর, কিন্তু সে তো ইফাজকে নিয়ে কখনো এসব চিন্তাই করেনি। মজার কথা হলো এটা যে কেয়া স্কুলে পড়ার সময় ইফাজের জন্য মেয়ে পছন্দ করত, কিন্তু ভাগ্যক্রমে আজ সে নিজেই ওই ছেলের বউ। ইফাজ আবারও বলল, বলো না কে আপু, উনি কি খুব বেশি সুন্দর? না, ঠিক তা নয়, তবে ওকে আমার ভালো লাগে। ওর কথাবার্তা, চলাফেরা, স্টাইল সব আমাকে আকর্ষণ করে। আর আমাকে তোমার ভালো লাগে না কে আপু? কেয়া রাগে চোখে ইফাজের দিকে তাকালো। এরপর ধমক দিয়ে বলল, তোর থুতনিতে হাত দে। হুম, কি হয়েছে? দাড়ি উঠেছে তোর? না, এখনো ওঠেনি। তুই তো একটা বাচ্চা, তোর মনে নেই? এই তো কয়েকদিন আগেই তুই ক্লাসের বন্ধুদের হাতে মার খেয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে কে আপু বলতে বলতে আমার কাছে আসতি। কয়দিন আগে কোথায়? আমি কলেজ শেষ করে এখন ভার্সিটিতে, আর তুমি বলছো কয়দিন আগে? দূর, তোর সাথে তর্ক করাটাই আমার ভুল। চুপচাপ শুয়ে থাক, আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করলে খুন করব। ইফাজও আর কথা বাড়ালো না। বিছানা থেকে নেমে নিচে চাদর বিছিয়ে কাঁথা নিয়ে শুয়ে পড়ল। আজ 3 মাস থেকে এটাই তার জায়গা। নিজের রুমেই তাকে এখন ফ্লোরে ঘুমাতে হয়। আর এই সব কিছুর পেছনে কারিগর একজন, তিনি আকরাম শিকদার, ইফাজ আর কেয়া।
ইফাজ আর কেয়ার দাদামশাই। যদিও মাস 3 আগে তিনি এই ইহলোক ত্যাগ করেছেন, তবে যাওয়ার আগে তাদের দুজনকে এই অবিচ্ছেদ বন্ধনে আবদ্ধ করে গিয়েছেন। আকরাম শিকদারের স্ত্রী রাহেলা শিকদার গত হয়েছিলেন প্রায় 2 বছর আগে। এরপর থেকেই প্রায় আকরাম শিকদার চুপ করে ঘরের মধ্যে, না হয় বাগানের এক কোণে বসে থাকতেন। কথাবার্তায় লাগাম টেনেছিলেন তিনি, খুব প্রয়োজন ছাড়া কাউকে ডাকতেন না। তবে তার 2 ছেলে আর 2 ছেলের মেয়ের মধ্যে মিল ছিল প্রচুর। বড় ছেলে আশরাফ শিকদার, এক ছেলে ও এক মেয়ে, রাহাত আর কেয়া। আর দ্বিতীয় মেয়ে, দুজনেরই বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হলো। স্বামী সন্তান নিয়ে তারা দিব্যি দিন কাটাচ্ছে। আকরাম শিকদারের ছোট ছেলে শরীফ শিকদার পড়াশোনায় ছোট থেকেই ছিলেন ভীষণ মেধাবী, তাই আকরাম শিকদার ছেলেকে বেশ চোখে চোখে রেখেছিলেন। আজ তার ফলও পাচ্ছেন। শিকদার বাড়ির বিশাল ব্যবসার ভার মানুষটা একাই টেনে চলেছেন বছরের পর বছর ধরে। তবে বিয়ের পর প্রথম 4-5 বছর কোনো সন্তানের মুখ দেখেননি শরীফ শিকদার। একটা সন্তানের জন্য কী না করেছেন উনি। অবশেষে তার ডাক হয়তো সৃষ্টিকর্তা পছন্দ হলো, কোলে আলো করে এলো এক পুত্র সন্তান। এর 3 বছর পর হলো আরেকটা মেয়ে। তবে ছেলেটা ছোট থেকেই বাবার হুবহু কপি সে, তাই আকরাম শিকদারের কাছে তার মূল্যায়ন ছিল অন্য সবার থেকে আলাদা। অবশেষে মৃত্যুর আগ মুহূর্তে তার কী যে মনে হলো, হঠাৎই সবাইকে জোর করে বললেন তিনি তার আদরের নাতনি কেয়াকে যেমন বাড়ির বাইরে বিয়ে দিতে চান না, তেমনি তার চোখের মণি ইফাজেরও জন্য বাইরের কাউকে ঘরে আনতে চান না। তাই দুজনের বিয়ের ব্যবস্থা করা হোক। আকরাম শিকদারের কথার পর শব্দ করার সাহস শিকদার বাড়ির কারোর তো ছিলই না। আশেপাশের এলাকার কারো ছিল কি না তাও সন্দেহ। বিয়ে হলো, আয়োজনও নিজেই তদারকিও করলেন। এরপর সবাইকে কাঁদিয়ে নিজেই বিদায় নিলেন। এই হলো ইফাজ আর কেয়ার বিয়ের কাহিনী। কিন্তু সমস্যা হলো কেয়াকে নিয়ে। ভার্সিটিতে পা রাখতেই তার প্রেম হয় এক সিনিয়র ভাইয়ের সাথে। সিয়াম নামে সেই ছেলের সাথে বছরখানেক প্রেমের পর ওই ছেলের পরিবারে তাকে সুযোগ পেয়ে লন্ডনে পাঠিয়ে দেয়। মধ্যবিত্ত পরিবারে সিয়াম সুযোগ পেয়ে নিজের ভবিষ্যৎকে সাজাতে পাড়ি জমায় প্রবাসে। যাওয়ার আগে কেয়াকে কথা দিয়ে যায় ফিরে এসে সে কেয়াকে বিয়ে করবে। কেয়াও সেই থেকে অপেক্ষায় প্রহর গুনছিল। আজ 3টা বছর পেরিয়েছে, কিন্তু কেয়ার অপেক্ষা শেষ হয়নি। মাঝখানে তার জীবনে ঘটে গেছে কত কিছু, কিন্তু তবুও সে অপেক্ষা করবে, শেষ দিন পর্যন্ত করবে। এবার আমরা রুমে ফিরে আসি। কেয়া বিছানায় শুয়ে মনের সুখে কানে হেডফোন দিয়ে মুভি দেখছে। এদিকে ইফাজ ফ্লোরে শুয়ে মশার কামড় খাচ্ছে বেচারা। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইফাজকে এলোমেলোভাবে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতে দেখে কেয়া এগিয়ে এলো। প্রতিদিনই সে দেরি করে ঘুম থেকে ওঠে, তাই দেখা হয় না এই অবস্থা। আজ হঠাৎই চোখে পড়লে মনে হলো অনুশোচনা কাজ করলো তার। কাছে গিয়ে ডাক দিল, ইফাজ, ইফাজ ওঠ। ইফাজ চোখ ডলতে ডলতে সামনে তাকালো, এরপর কোনো মতে উঠে বসলো। কেয়া কিছুটা রাগী গলায় বলল, তোকে না বলেছি নিজেকে কন্ট্রোল করা শেখ? ঘুমের মধ্যে এমন ব্রেক ফেল গাড়ির মতো এদিক ওদিক গড়াগড়ি করিস কেন? কন্ট্রোল? আরে বাবা, আমি যখন ঘুমিয়ে থাকবো তখন কি কন্ট্রোলের সুযোগ থাকে? আমি একদম ঠিকঠাক ঘুমাই। উঠেই দেখি আমার কোলবালিশ, উঠেই দেখি আমার বালিশ বাংলাদেশে আর আমি পাকিস্তানে। এটা কি আমার দোষ? হ্যাঁ, তোর দোষ। এগুলো একদিনে হয় নাকি? সারা দিন বাদরের মতো লাফালাফি করলে ঘুমেও তার প্রভাব পড়বে। আর কিছু নিয়ে সমস্যা হওয়ার বাকি আছে? আমার খাওয়া নিয়ে প্রবলেম, হাঁটা নিয়ে প্রবলেম, থাকা নিয়ে প্রবলেম। আসলে মূল কথা হচ্ছে তুমি আমাকেই সহ্য করতে পারো না। সেটা তুমি সবার সামনে বললে সমস্যা কোথায়? যা ভাগ এখান থেকে, সোজা গিয়ে ফ্রেশ হয়ে আয়। লেট করে পরে আমাকে ওয়েট করতে বললে উষ্টা দিব। বলেই কেয়া রীতিমতো রুম থেকে পালালো। ওদিকে নিচে চলেছে আর এক বিশ্বযুদ্ধ। ইফাজের ছোট বোন ঈশা তার মা আর তার বড় মার সাথে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। সকাল সকাল তাদের কাজ এটাই। রাহাদের বউ রান্নাঘরে রাস্তা তৈরি করছে, এদিকে এরা 3জন বসে বসে কেয়া আর ইফাজের ছেলে মেয়ের নাম ঠিক করছে। ঈশার দাবি একটাই, ছেলে হোক বা মেয়ে, নাম হতে হবে তার নামের সাথে মিলিয়ে। সে বেশ জোর গলায় দাবি জানালো, দেখো বড় মা, আমি তো ওর একমাত্র ফুপি হব, সেই হিসাবে অধিকারটা কার বেশি বলো? ছেলে হলে নাম হবে ঈশান আর মেয়ে হলে নিশা, এটাই ফাইনাল। বললেই হলো। আমার নাতি নাতনির নাম রাখবো
তোর মতো উড়নচণ্ডী মেয়ের নামের সাথে মিলিয়ে, জানিস না মানুষের নামের প্রভাব তার আচরণে পড়ে। কি? আমাকে অপমান? ঈশা শিকদারকে অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না। দরকার হয় রাজপথে নামবো, মিছিল করব, ভাঙচুর করব, তবু এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো। কিয়া নিচে এসে ঈশাকে ভাষণ দিতে দেখে মাথায় চাটি মেরে বলল, সকাল সকাল প্রতিদিন তোর একটা না একটা কাহিনী লেগেই থাকে, তাই না? এই সময়টা যদি পড়াশোনার পেছনে কাজে লাগাতি তাহলে তো অন্তত ভালো রেজাল্ট করতে পারতি। মাই ডিয়ার সিস্টার, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনি নিজেও গত বছর একটি বিষয়ে 100 মার্কের মধ্যে 11 পেয়েছিলেন। দয়া করে পরবর্তী সময় আমাকে জ্ঞান দেওয়ার সময় নিজের মার্কশিটটা দেখে আসবেন। মনে দেখেছো তোমার মেয়ে কেমন মুখের উপর কথা বলে? আর আমি তো তাও 11 পেয়েছি। তুই তো পরীক্ষার খাতায় বড় বড় 2টা হাঁসের ডিম পেয়েছিলি, সেটার কথা ভুলে গেছিস? না, ভুলিনি। আর সত্যি বলতে এটাও একটা যোগ্যতা, বুঝলে? পরীক্ষায় তো একটা সঠিক উত্তর ভুলে মেরে দিলেও মাঝে মাঝে সঠিক হয়ে যায় 1-2টা। সেখানে ঠিক কতটা মনোযোগ দিয়ে ভুল লিখলে 00 পাওয়া যায় ভাবতে পারছো? আহা কেয়া, ওই পাগলের সাথে তর্ক করাটাই বৃথা। তোদের কতদিন না করেছি, ওর সাথে তর্কে জড়াবি না। ততক্ষণে বাড়ির বড়রা সবাই এসে পড়েছে, তাই এদিকটা ঠান্ডা হয়ে গেল। খেতে বসে শরীফ সাহেব একটু পরপর মেয়ের দিকে তাকাচ্ছেন। মেয়ে তার ভীষণ চিন্তিত কোনো একটা ব্যাপার নিয়ে। ঈশা এত চিন্তায় ডুবে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি আম্মাজান, কি নিয়ে এত চিন্তায় ডুব দিলেন? বাবার কথায় ঈশা মুচকি হেসে বাবার দিকে তাকালো। একটু বেশি বকবক করলেও ঈশা সবার বড্ড আদরের। ও একাই তো এই বাড়িটাকে প্রাণবন্ত করে রাখে। ঈশা কিছুক্ষণ চুপ থাকার পর বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা বড় আব্বু, আব্বু তোমরাই বলো, ফুপির অধিকার বেশি নাকি দাদু নানুদের? ঈশার কথা বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না তার। বাপ চাচা দুজনেরই তাই তার বেশ জোর গলায় ঈশাকে সমর্থন জানিয়ে বলল, অবশ্যই ফুপির অধিকার বেশি, কিন্তু হয়েছেটা কি মামুনি? ইফাজ ভাইয়ার আর কে আপুর ছেলে মেয়ে হলে তাদের নাম তো আমার নামের সাথেই মিলিয়ে রাখা উচিত, তাই না? যেহেতু আমি ওদের ফুপি হব, খালামণি হব, তাহলে দুদিক দিয়েই তো আমার অধিকার বেশি, তাই না? ঈশা কথাটা শেষ করতে পারল না। ইফাজ কাঁদতে শুরু করলো। ছেলেটা সবে মাত্র রুটির টুকরোটা মুখে নিয়েছিল। অমনি বোনের এমন কথা শুনে গলায় খাবার আটকে গেল ওর। কেউ অবাক হয়ে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা তো ভীষণ খুশি, সবাই মনে হয় তাকে বেশ সাপোর্টও করছে। এদিকে ইফাজ কোনো মতে খাবার গিলে ঈশাকে ধমক দিয়ে বলল, চুপচাপ খেয়ে রুমে গিয়ে পড়তে বসো। সারাদিন আবোল তাবোল চিন্তা করলে তো পরীক্ষার খাতায় এরকম ডাব্বা মারবি। ইফাজের কথায় ঈশা মুখ ভেঙচে কাটলো। এদিকে ওর মা চাচি দুজনেই মুখ টিপে টিপে হাসছে। তারা ভাবছে ইফাজ হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু ইফাজ মনে মনে নিজেকেই গালি দিচ্ছে। তার পরিবারের লোকজন কি আর জানে সে যে বিয়ের পর থেকে বউয়ের কাছে যাওয়া তো দূরে থাক, ফ্লোরে ঘুমিয়ে পার করছে। নাস্তা শেষ করে ইফাজ রুমে এসে দেখলো কিয়া ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইফাজ কোনো কথা না বলে নিজেও রেডি হতে লাগলো। তখন কিয়া হঠাৎ করে জিজ্ঞাসা করলো, বাড়ির সবাই আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, তাই না ইফাজ? ওদের কত স্বপ্ন আমাদের বেবি হবে, সংসার হবে, কিন্তু সত্যিটা তো কেউ জানে না। ইফাজ কিছু বলল না। কিয়া উত্তর না পেয়ে কিছুক্ষণ ইফাজের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মন দিল। ইফাজ তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যাবে, তার আগেই কিয়ার একদম কাছে চলে আসলো। হঠাৎই এমন হওয়ায় কিয়া কিছুটা ভয় পেয়ে গেল। ইফাজ ফিস ফিস করে বলল, বাড়ির সবার স্বপ্ন আমি না, তুমি নষ্ট করছো। ওদের সামনে একটা মিথ্যার দেয়াল তৈরি করেছো। একদিন সেই মিথ্যার দেয়াল পাড়ি দিতেই হবে। আর সেদিন শুধু তুমি না, তোমার কারণে আমাকেও সবার সামনে দোষী হতে হবে। তোমার একজনের সুখের জন্য পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। তবুও বিশ্বাস করো, আমি মন থেকে চাই তুমি সুখে থাকো, তোমাদের ভালোবাসা যেন পূর্ণতা পায়। এখন আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি নিচে আসো। অলরেডি আমরা দুজনেই লেট করে ফেলেছি। বলেই ইফাজ দ্রুত রুম ত্যাগ করলো। কিয়া কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে চলে গেছিল। আসলেই কি সে একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে? দিনের পর দিন সে একটা মিথ্যা সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছে, আর সেই সম্পর্কই যে একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে এটা নিশ্চিত। তবে এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। জীবন তাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে সে বাধ্য।
কেয়া নিচে নেমে দেখলো ইফাজ বাইক নিয়ে অপেক্ষা করছে। কেয়া চুপচাপ বাইকের পেছনে উঠে বসলো। ভার্সিটিতে পৌঁছাতেই দুইজন নেমে দুই দিকে রওনা দিল। ইফাজ এসে বন্ধুদের পাশে বসতেই ওর বন্ধু সামি বলল, দোস্ত, তোর জন্যই আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ। মামা, আজকে না তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ আছে? কি সারপ্রাইজ? পাগল নাকি বেটা? সারপ্রাইজ বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ থাকে? ইফাজ চিন্তায় পড়ে গেল। কি সারপ্রাইজের কথা বলছে ওরা? ক্লাস শেষে যখন ইফাজ বের হচ্ছিল তখন তাদের ক্লাসমেট নিহা এসে ইফাজের পথ আটকে দাঁড়ালো। ইফাজের বন্ধুরাও সাথে ছিল। নিহা সবার সামনে ইফাজের দিকে একটা ফুল এগিয়ে দিয়ে বলল, ইফাজ, আমি তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভেবেও বলতে পারছিলাম না। আমি আজ আমার মনের কথা তোমাকে বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি ইফাজ, খুব ভালোবাসি। নিহার কথায় ইফাজ আকাশ থেকে পড়ল। সে নিহার সাথে কখনো তেমন একটা কথাই বলেনি, তাহলে মেয়েটা তাকে কীভাবে ভালোবাসতে পারে? ইফাজকে চুপ থাকতে দেখে নিহা আবারও বলল, আমি জানি ব্যাপারটা তোমার কাছে অবাক লাগতে পারে, তবে আমি সত্যি বলছি, আমার তোমাকে অনেক আগে থেকে পছন্দ, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। ইফাজ কিছুক্ষণ চুপ করে থাকলো। ওর বন্ধুরা ওকে বারবার ইশারা করছে হ্যাঁ বলার জন্য, আর বলবে নাই বা কেন? নিহা দেখতে ভীষণই সুন্দর, যে কোনো ছেলেই তাকে পছন্দ করবে। ইফাজ নিহাকে কষ্ট দিতে চাইল না। সে মাথা নিচু করে বলল, দেখো নিহা, আমার তোমার প্রতি এমন কোনো ফিলিংস নেই। আমার তোমার অনুভূতিকে সম্মান করি। তোমার কোনো আপত্তি না থাকলে আমরা ভালো বন্ধু হতে পারি। আমি জানি ব্যাপারটা তোমার হজম হতে সময় লাগবে, তবে আমার তোমার প্রতি সত্যি বলতে এমন কোনো ফিলিংস নেই। নিহা চুপ হয়ে গেল। স্বামী আর রেহান একে অপরের দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। একটু পর নিহা হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে, তাহলে আমরা না হয় বন্ধুই হলাম। তবে যদি কখনো তোমার আমার প্রতি বিন্দু মাত্র ফিলিংস তৈরি হয় তাহলে আমাকে জানাবে, কেমন? ইফাজ মাথা নাড়িয়ে নিহার হাত মেলালো। পাশ থেকে স্বামী বলল, বিয়ের মিষ্টি না হয় নাই খাইলি, অন্তত বন্ধুত্বের ট্রিট দে নিহা। তোর জন্য কত প্ল্যান করলাম আমরা। আচ্ছা চলো, আজকে আমি তোদের খাওয়াবো। তোরা কেউ ক্লাস করবি না? শুধু আমরা না, আজ তুইও ক্লাস করবি না, চল তাড়াতাড়ি। বলে নিহা ইফাজকে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ইফাজ অবাক হলো নিহার আচরণে। মুহূর্তে মেয়েটা তাদের সঙ্গে মিশে গেছে। পুরোটা দিন তারা একসঙ্গে ঘুরে বেড়ালো। ওদিকে ক্লাস শেষ করে ইফাজকে খুঁজে না পেয়ে কেয়া একা একাই বাসায় চলে আসলো। বাসায় এসেও ইফাজকে না দেখে খানিকটা অবাক হলো কেয়া। এই সময় গেল কই ছেলেটা? কেয়া রুমে শুয়ে ছিল তখন সিয়াম কল করলো। কেয়া ফোন ধরতেই ওপাশ থেকে সিয়াম বলল, তোমার জন্য একটা গুড নিউজ আছে বেবি। গুড নিউজ? তা শুনি, কি গুড নিউজ? আমি আগামী মাসেই দেশে আসছি। সত্যি? ইস বেবি, আমার ছুটি কনফার্ম হয়েছে। আগামী মাসের শুরুতেই আমি দেশে আসছি। কিন্তু তোমার বাসায় কি করবে? আমার বাসায় আবার কি সমস্যা? আরে বাবা, তুমি ইফাজকে ডিভোর্স না দিলে আমরা বিয়ে করব কিভাবে? আমাদের এতদিনের স্বপ্ন পূরণ হবে না? কিয়া এবার চুপ করে গেল। এতক্ষণ তার মন খুশিতে লাফাচ্ছিল, কিন্তু এক মুহূর্তেই সব কেমন যেন নীরবতায় চেয়ে গেল। সত্যিই তো, সে যদি ইফাজকে ডিভোর্স না দেয় তাহলে সিয়ামের সাথে কিভাবে বিয়ে হবে? কিয়া চুপ করে থাকতে দেখে সিয়াম বলল, তুমি ইফাজের সাথে কথা বলো, ও নিশ্চয়ই তোমাকে এই বিষয়ে হেল্প করবে। কেয়া শুধু মাথা নাড়ালো। এরপর কিছুক্ষণ দুজনে কথা বলে ফোন রেখে দিল। কেয়া সেই যে চিন্তায় ডুব দিয়েছে, আর সেই চিন্তা থেকে বের হতে পারছে না ও। পুরো বাড়ির মানুষ ইফাজ আর ওর বিয়েতে নিয়ে কতটা সিরিয়াস। এতগুলো মানুষকে কষ্ট দিয়ে কি সুখিত হতে পারবে? কেয়া ভেবে পাচ্ছে না তারা কি করা উচিত। সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগেই। ইফাজ পিঠে ব্যাগ ঝুলিয়ে বাসায় ঢুকতেই ওর মা করে চোখে তাকালেন ইফাজের দিকে। ইফাজ কোনো মতে মায়ের চোখে ফাঁকি দিয়ে রুমে ঢুকলো। ইফাজকে এমন চোরের মতো রুমে আসতে দেখে কেয়া চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, কিরে, সারাদিন কই ছিলি? আজকে ক্লাস করিসনি? আর বলিস না, সামি আর রেহান মিলে জোর করে ঘুরতে নিয়ে গিয়েছিল। আমি ভাবিনি এত লেট হয়ে যাবে। তুই কি ছোট বাচ্চা যে তোকে জোর করে নিয়ে চলে যাব? জোর কি শুধু ওরা করে নাকি? আমার সাথে অনেকেই অনেক কিছু জোর করে করিয়ে নেয়। সবার সাথে কি আর প্রতিবাদ করে পেরে ওঠা যায়? ইফাজের কথায় কেয়ার কপাল কুঁচকে গেল। সে কিছুটা সন্দিহান চোখে তাকিয়ে বলল,
আমি কয়েকদিন থেকেই খেয়াল করছি তুই সুযোগ পেলেই আমাকে খোঁচা মেরে কথা বলিস। দিন দিন তোর সাহস বেড়েই চলেছে। সত্যি কথা সব সময় একটু তেরা মনে হয়, সবাই সেটা সহ্য করতে পারে না। বলে ইফাজ ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে গেল। কেয়া চুপ মেরে গেল। ইফাজ আজকাল তাকে দমই দেয় না, কিন্তু কেয়ার মনে আজ অন্য কিছু চলছে। ইফাজ বের হবার পর কেয়া শান্ত চোখে বলল, চল আজ রাতে বাইরে খাবো, আমি তোকে খাওয়াবো, টেনশন করিস না। হঠাৎ আমার প্রতি মহারানীর এমন দয়া হওয়ার কারণ কি? এই জন্যই তোকে ভালো কিছু বলতে চাই না, সব কিছুতেই এত খুঁত 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 খুঁজতে হবে কেন? এখন বের হব? চল। বলে কেয়া উঠে রেডি হয়ে গেল। ইফাজ কাপড় পাল্টে কেয়াকে নিয়ে বের হচ্ছিল, তখন কেয়ার মা তাদের দেখে জিজ্ঞাসা করলেন, কি রে, তোরা এই সময় কোথায় যাচ্ছিস? ইফাস না এই মাত্র বাসায় আসতো। আজকে আমরা বাইরে খাবো মা, তোমার জামাই নাকি অনেক দিন থেকে আমাকে নিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু পারছে না। মেয়ের কথা শুনে খুশিতে চোখ ঝলমল করে উঠল কেয়ার মায়ের। এদিকে ইফাজ হাঁ হয়ে কেয়ার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে কি ভয়ঙ্কর মিথ্যা কথা বলতে পারে? কেয়া ইফাজের হাত ধরে বলল, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো, দেরি হয়ে যাচ্ছে। ইফাজ কার্টুনের মতো কেয়ার হাত ধরে ধরে বাইরে আসলো। বাইকের কাছে এসে এখনো বলদের মতো কেয়ার দিকে তাকিয়ে আছে ইফাজ। সেটা দেখে কেয়া বলল, কিরে, এমন বলদের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, তোমার সবার মুখের উপর মিথ্যা বলতে একটু মুখে বাঁধে না? না, বাধে না, এখন চল তাড়াতাড়ি। ইফাজ বাইক স্টার্ট করলো। কেয়া পেছনে বসে ইফাজকে জড়িয়ে ধরলো। যে কেউ এই দৃশ্য দেখলে বলবে তারা কি হ্যাপি কাপল, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দুজন একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাইরে আসলো। বাইক নিয়ে অন্ধকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দুজন। ইফাজ রাস্তার পাশে একটা টঙের দোকান থেকে 2 কাপ চা নিয়ে ল্যাম্পপোস্টের আলোর নিচে বসলো। কেয়া ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে ইফাজের দিকে তাকিয়ে আছে। কোনো জানি আজকে ইফাজকে তার কাছে ভীষণ সুন্দর লাগছে। কেয়া জানে না তার কেন এমন হচ্ছে। ইফাজ কেয়াকে চুপ থাকতে দেখে বলল, একটা সত্যি কথা বলবে কে আপু? বল। সত্যি বলো, আজকে কি হয়েছে? মনে হচ্ছে আজকে তোমার মুড একটু বেশিই ভালো। ইফাজের কথায় হালকা হাসলো কেয়া। ইফাজ ওকে বুঝতে পারে ছোট থেকেই। কেয়া উঠে ইফাজের কাছে গেল। ইফাজ বাইকে হেলা দিয়ে বসেছিল। কেয়া গিয়ে তার পাশে হেলান দিয়ে বলল, আমার অপেক্ষার অবসান ঘটতে চলেছে ইফাত। কেয়ার কথায় ইফাজের পুরো পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তবে কি এই কারণে কেয়ার মন এত ভালো? ইফাজ মনে প্রাণে চাইছে সে যেটা ধারণা করছে সেটা যেন না হয়, কিন্তু সব কিছু কি আর মানুষের চাওয়া মেনে হয় নাকি? কেয়া মুখে হাসি বজায় রেখে বলল, জানিস, আজ বিকেলে সিয়াম কল করেছিল, ও আগামী মাসে দেশে আসছে। আমার এতদিনের অপেক্ষা শেষ হবে ইফাজ। কেয়ার কথায় ইফাজের ভিতরে রক্তক্ষরণ শুরু হলো। এই ভয়টাই সে পাচ্ছে। সে জানতো একদিন তাকে এই মুহূর্তের সম্মুখীন হতেই হবে। এরপরেও সে পাগলের মতো এই মেয়েটাকে ভালোবেসে এসেছে। ইফাজকে চুপ থাকতে দেখে কেয়া বলল, কিরে, তুই আমার কথা শুনে খুশি হসনি? দেখ, ছোট থেকে তোর একদম ছোট কোনো প্রাপ্তিতেও আমি সেলিব্রেট করেছি, আর এখন আমার লাইফের এত বড় একটা ম্যাটার, আমার এতদিনের চাওয়া পূরণ হচ্ছে, তুই খুশি হসনি ইফাজ? ইফাজ কেয়ার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। এই হাসির মানে কেয়ার জানে না, তবে কেয়ার মনে হচ্ছে জীবনে দেখা সবচেয়ে সুন্দর হাসি হয়তো এই ছেলেটাই দিতে পারে। ইফাজ হঠাৎই কেয়াকে জড়িয়ে ধরে বলল, আমার সব চাওয়া জুড়ে তুমি থাকো কে আপু। আমার প্রতিটা স্বপ্নে আমি তোমাকে অংশীদার মানি। তোমার জীবনের এত বড় একটা মুহূর্তে আমি খুশি হব না তা কি কখনো হয়? আমি খুব খুশি হয়েছি, সত্যি বলছি। যদি আগে জানতাম এই কারণে আমাকে ট্রিট দিচ্ছ, তাহলে তোমার জায়গায় আমি তোমাকে ট্রিট দিতাম। কেয়ার মুখে হাসি ফুটে উঠল। সে জানে ইফাজ তাকে ভালোবাসে। ইফাজ অনেকবার সেটা তাকে বলেওছে, কিন্তু কেয়া ভাবতে পারেনি ইফাজ এত সহজে সব মেনে নিতে পারবে। সে খুব চিন্তায় ছিল ওকে নিয়ে। ইফাজ ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। চোখ চেপে রেখে জল আটকানোর চেষ্টা চালাচ্ছে ও। তার এত কষ্ট হয়তো সৃষ্টিকর্তাও পছন্দ হলো না। ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো। কেয়া তাড়া দিয়ে বলল, এই যা, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে।
ইফাজ তাড়াহুড়ো করে বাইক স্টার্ট করলো, কিন্তু বেশি দূরে যেতে পারলো না। ঝুম বৃষ্টির কবলে পড়লো ওরা দুজন। কেয়া ইফাজের সাথে লেপ্টে আছে। ইফাজও কোনো মতে বাড়ির কাছে আসলো। রাস্তায় এই বৃষ্টিতে বাইক চালানোটা বেশ ঝুঁকিপূর্ণ। দুজনকে কাক ভেজা হয়ে পাশে আসতে দেখে ইফাজের মা চোখ পাকিয়ে তাকালো তাদের দিকে। কেয়ার একটু বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ করে, সেখানে দুজন এত রাতে বৃষ্টিতে ভিজেছে। ইফাজের মা ইচ্ছে মতো ছেলেকে বকলেন কিছুক্ষণ। ইফাজ আর কেয়া রুমে এসে তাড়াহুড়ো করে কাপড় চেঞ্জ করলো। রাত তখন প্রায় 12টা বাজতেই চলেছে। ইফাজ কাঁপতে কাঁপতে বালিশ আর কাঁথা নিয়ে নিচে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। কেয়া শুয়ে শুয়ে সেই দৃশ্য দেখে অনুশোচনায় ভুগছে। তার জন্যই তো ছেলেটাকে আজকে ভিজতে হলো, আবার বকাও খেতে হলো। আর এই ঠান্ডায় নিচে শুতে গেলে নিশ্চিত শরীর খারাপ করবে। কেয়া নিজের সাথে যুদ্ধ করে আস্তে করে বলল, আজ আর নিচে ঘুমানোর দরকার নেই, বিছানায় আয়। সরো, এত দয়া দেখাতে হবে না, আমি আমার জায়গায় ঠিক আছি। চুপচাপ যেটা বলছি সেটা কর, না হলে এখান থেকে নেমে উষ্টা মারবো। ইফাজ বালিশ নিয়ে বিছানায় এসে একপাশে ঘাপটে মেরে শুয়ে পড়ল। কেয়া নেমে লাইট নিভিয়ে এসে যেই শুতে যাবে তখন ইফাজ বলল, অনেক দিন পর মনে হচ্ছে ঘুমটা ভালো হবে। ফ্লোরে ঘুমাতে ঘুমাতে পিঠ বাঁকা হয়ে গেছে। বেশি বকবক না করে চুপচাপ ঘুমা। আমার ভাবতেই কেমন লাগছে। আর 1 মাস পর তুমি সিয়াম ভাইয়ার সাথে চলে যাবে, আর আমি আবার আমার রুমের দখল পাবো। কেয়া ইফাজের দিকে কেমন করে জানি তাকালো, এরপর চুপচাপ নিজের জায়গায় শুয়ে পড়ল। তখন ভোর রাত। ইফাজের ঘুমটা হালকা হয়ে আসলো। পাশ থেকে কারোর ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে চমকে উঠল ও। পাশে দেখলো কেয়া জ্বরে কাঁপছে। ইফাজ আলতো করে কেয়ার মাথায় হাত দিতেই চমকে উঠল ও। জ্বরে শরীরটা একদম পুড়ে যাচ্ছে। ইফাজ তাড়াহুড়ো করে উঠে বসলো। এরপর দ্রুত পায়ে নিচে এসে একটা বাটি করে জল নিয়ে আসলো। রুমে থাকা জ্বরের ওষুধ এনে কেয়াকে জোর করে খাওয়ালো। কেয়া এখনও নিজের মধ্যে নেই। জ্বর আসলে সে কি করে নিজেই বুঝে না। ইফাজ আস্তে আস্তে কেয়ার মাথায় জল পট্টি দিতে লাগলো। কেয়া টেনে ইফাজকে নিজের কাছে নিয়ে আসলো। এরপর শক্ত করে জড়িয়ে ধরলো। পারলে সে ইফাজের ভেতরে ঢুকে যায় একদম। ইফাজ কী করবে ভেবে পাচ্ছে না। এই সময় কাউকে ডাকাও ঠিক হবে না। ঘন্টা 2 পর কেয়া ঘামতে লাগলো জ্বরের প্রভাবে। কিছুটা কমেছে ওর জ্বর। ইফাজ আস্তে আস্তে নিচে আসলো। ততক্ষণে ওদের মা উঠে গেছে। কেয়ার মা ইফাজকে এত ভোরে উঠতে দেখে বললেন, এত সকালে কোথায় যাচ্ছিস বাবা? কোথাও না বড় মা, কেয়ার ভীষণ জ্বর এসেছে রাত থেকে। তুমি একটু আসবে প্লিজ? আম্মুকে বলো না প্লিজ, আমায় বকবে। আমি তো কালকে রাতেই বুঝেছিলাম দুজন মিলে রাত বিরেতে বৃষ্টিতে ভিজলে তো এই কাহিনীই হবে। পেছন থেকে চায়ের কাপ হাতে কথাগুলো বলতে বলতে ইফাজের মা ড্রয়িং রুমে ঢুকলেন। কেয়ার মা বিষয়টাকে সামলানোর জন্য বললেন, ছোট, সকাল সকাল ছেলেটাকে বকিস না তো। আর দোষ কি ও নাকি? আমি আমার মেয়েকে চিনি না? ও বৃষ্টি দেখলে হাত গুটিয়ে বসে থাকার মতো মেয়ে নাকি? তোমার লাই পেয়ে পেয়ে ছেলে মেয়ে দুটো জানোই তাই করে বেড়াচ্ছে বুবু। কোন দিন এদের জ্বালায় আমার কি হবে আমি নিজেই জানি না। মায়ের কথা শুনে ইফাজের মুখ কালো হয়ে গেল। তার মা সবসময়ই এমন করে, কিছু না করলেও শেষে তার উপরেই এসে দোষ পড়ে। কেয়ার মা ইফাজের হাত ধরে বললেন, ওর কথা কিছু মনে করিস না তো বাবা, চল আমরা ওপরে যাই। বলেই কেয়ার মা ইফাজকে নিয়ে উপরে এলেন। কেয়া বিছানায় শুয়ে আছে। ওর মা পাশে গিয়ে বসলেন। এরপর মাথায় হাত দিয়ে বললেন, না, জ্বর অনেকটাই কমে গেছে। আমি এখানে আছি, তুই পাশের রুমে গিয়ে শুয়ে পড়। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমাসনি। অসুবিধা নেই বড় মা, আমি বরং একবার ফার্মেসিতে যাই, কিছু ওষুধ নিয়ে আসি। কেয়ার মা আর বারণ করলেন না। ইফাজ বেরিয়ে ফার্মেসিতে গেল। কিছুক্ষণ পর ওষুধের ব্যাগ হাতে নিয়ে রুমে ঢুকতেই দেখলো কেয়া বালিশে হেলান দিয়ে বসে আছে। ইফাজ কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে তোমার? শরীর খারাপ লাগছে? কথা বলছো না কেন? হসপিটালে নিয়ে যাব? কেয়া চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে। ইফাজ রীতিমতো পাগলের ন্যায় একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তা দেখে কেয়া হালকা হেসে বলল, আরে বলদ, আমার জাস্ট জ্বর এসেছিল রাতে, এখন একদম ঠিক আছি। আমি ওষুধ নিয়ে এসেছি, কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও। বলেই ইফাজ ফ্রেশ হতে চলে গেল। কেয়ার মা হাতে খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকলেন। এরপর কেয়ার পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করলেন, ইফাজ কই গেল? ফ্রেশ হতে গেছে। আহারে, আমার ছেলেটা সারা রাত 2 চোখের পাতা এক করেনি,
সকালে উঠেও কত দুশ্চিন্তায় ছিল। তুই কেন এমন বাচ্চাদের মতো করিস? হয়েছে তো আম্মু, এখন আমার ভালো লাগছে না কিছু। তা ভালো লাগবে কেন? বৃষ্টিতে ভেজার সময় মনে ছিল না এসব? মাঝখান থেকে আমার ছেলেটাকে দুশ্চিন্তায় ফেলেছিস। বলেই কেয়ার মা বেরিয়ে গেলেন। ইতিমধ্যে ইফাসও ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। সে টেবিলের উপরে খাবারের প্লেট দেখে সেটা এগিয়ে নিয়ে গেল কেয়ার কাছে। এরপর বলল, নাও, খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নাও, ভালো লাগবে। এখন খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। ইচ্ছে না করলেও খেতে হবে, না হলে শরীর আবার খারাপ করবে। তাহলে তুই খাইয়ে দে, আমার এখন হাত দিয়ে খেতে ভালো লাগছে না। ইফাস খানিকটা অবাক হলেও রাজি হয়ে গেল। এরপর নিজের হাতে কেয়াকে খাইয়ে দিল। কেয়া খাওয়ার সময় শুধু ইফাসের দিকেই তাকিয়েছিল। আজকাল ছেলেটাকে কেমন আপন আপন লাগে কেয়ার। এই অনুভূতির সাথে সে নতুনভাবে পরিচিত হচ্ছে। কেন এমন অদ্ভুত ফিলিংস হয় তার তা জানা নেই। সকাল 9টা। ইফাস ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। কেয়া আজ যাবে না। ইফাস পৌঁছাতেই ওর বন্ধুরা ওকে ঘিরে ধরল। নিহাও ওদের সাথে আগে থেকেই উপস্থিত। ইফাজের কাছে যেতে নিলেই নিহা বলল, তুমি একটু আগে আসতে পারো না ইফাজ? প্রতিদিন ক্লাস শুরু হবে হবে এমন সময় আসো। বাসা থেকে রেডি হয়ে বের হতে হতে একটু লেট হয়ে যায়। তা এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ক্লাসে যাবে? তারা সবাই ক্লাসের দিকে রওনা দিল। হঠাৎ করেই নিহা ব্যথায় আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। তার দিকে ইফাজ পেছনে ঘুরে বলল, কি হলো নিহা, এভাবে বসে পড়লে কেন? আরে দেখছিস না, ও পায়ে চোট পেয়েছে। স্বামীর কথা শুনে সবাই নিহার কাছে গেল। নিহা ইশারায় সামি আর রেহানকে কিছু একটা বলল। ওরা দুজন উঠে দাঁড়িয়ে ইফাজকে বলল, দোস্ত, ও তো এই অবস্থায় হাঁটতে পারবে না, তুই এক কাজ কর, ওকে কোলে নিয়ে আয়। ইফাজ কিছুটা ভাবনায় পড়ে গেল। নিহা তা দেখে আবারও আর্তনাদ করে উঠল। এবার ইফাজ কিছু না ভেবেই নিহাকে কোলে তুলে নিল। নিহা সুযোগ পেয়ে ইফাজের গলা শক্ত করে জড়িয়ে ধরে রাজ্য জয়ের হাসি দিল। এদিকে কেয়ার বান্ধবী হৃদি ক্লাসে যাচ্ছিল। সে এই দৃশ্য দেখে দ্রুত ভিডিও করে নিল। এরপর কেয়াকে সেই ভিডিওগুলো সেন্ড করলো। কেয়া বিছানায় শুয়ে শুয়ে রিলস দেখায় ব্যস্ত। এমন সময় ভিডিওটা পেয়ে কিছুটা চমকে গেল ও। রিদিকে কল করতেই ওপাশ থেকে রিদি বলল, দোস্ত তুই কই? আর বলিস না, কাল থেকে জ্বর আসছে, তাই আজকে আসতে পারিনি। আরে ভাই, এদিকে তো জামাই আর একটা মেয়েকে কোলে নিয়ে ঘুরছে। মেয়েটাকে তুই চিনিস? ওর ক্লাসমেট, নাম জানি না, তুই বললে খুঁজে নিয়ে জানাতে পারি। লাগবে না, আমি ওকে বাসায় আসলে জিজ্ঞেস করব। রাখছি আমি। বলে কিয়া ফোনটা রেখে দিল। কেন জানি তার রাগ হচ্ছে, ভীষণ রাগ। এই রাগের কারণ সে জানে না। দুপুর গড়িয়ে বিকাল। ইফাজ সেই সন্ধ্যাবেলায় বাসায় আসলো। রুমে ঢুকতেই দেখলেও কিয়া মুখ ভার করে শুয়ে আছে। ইফাজ কাছে গিয়ে কপালে হাত স্পর্শ করে বলল, এখন শরীর কেমন লাগছে? যাক বাবা, জ্বরটা কমেছে। কেয়া কোনো জবাব দিল না। ইফাজ চুপচাপ ড্রেস চেঞ্জ করে চলে গেল। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। কাল সিয়াম দেশে আসবে। কেয়া যতটা খুশি হবে ভেবেছিল, ততটা খুশি কেন জানি হতে পারছে না ও। সে চাইলেও পারছে না। সিয়ামের সাথে একটু আগেও কথা হয়েছে। বারান্দায় মন খারাপ করে বসে আছে কেয়া। হঠাৎই পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে পেছনে তাকিয়ে দেখলো ইফাজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে কেয়া বলল, কিছু বলবি? তোমার তো আজকে খুশি হওয়ার কথা, কিন্তু এভাবে মুখ ভার করে বসে আছো কেন? বাসার সবাইকে কিভাবে বোঝাবো ইফাজ? ওরা বিষয়টাকে কিভাবে মানবে? ইফাজ কেয়ার কাছে আসলো। এরপর হাত বাড়িয়ে কেয়ার 2 হাত চেপে ধরল। কেয়া কিছুটা চমকে গেল ওর আচরণে। ইফাজ নরম গলায় বলল, আমার উপর ভরসা রাখতে পারো, আমি অলরেডি সব ব্যবস্থা করে ফেলেছি। বাড়ির সবাইকে বলেছি আমাদের দুজনের নতুন বিয়ে হয়েছে, কিছুদিন একা সময় কাটালে সম্পর্কটা একটু স্বাভাবিক হবে। প্রথমে কেউ রাজি হয়নি, পরে বড় মার সাহায্য নিয়ে আমাদের নতুন ফ্ল্যাটে যাওয়া ম্যানেজ করেছি। ওখানে গেলে সিয়াম ভাইয়ার সাথে দেখা করতে তোমার কোনো প্রবলেম হবে না। কেয়া ভীষণ অবাক হলো ওর কথা শুনে। সে এই ব্যাপারে কিছুই জানে না, এমনকি বাড়ির কাউকেও সে এই ব্যাপারটাকে কিছুই জানায়নি। কেয়া নিজের অজান্তেই ইফাজকে জড়িয়ে ধরে বলল, তুই এমন কেন ইফাজ? আমি সত্যি এসব চাপ নিতে পারছি না। বাড়ির সবাই এখন না হয় মানলো, কিন্তু সিয়ামের সাথে আমার বিয়ে হলে ওরা এই ব্যাপারটা কিভাবে নেবে? আমি সব সামলে নিব আপু, তুমি এখন তোমার জীবন নিয়ে ভাবো। তোমার এতদিনের অপেক্ষা, এত স্বপ্ন সব পূরণ হবে।
আমার নিজেরই তো ভাবলে গা শিউরে ওঠে। তোমার কি এখন এসব নিয়ে চিন্তা করার সময়? আমি পারছি না, বিশ্বাস কর। আমি চাইলেও এখন খুশি হতে পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে আমি জেনে শুনে সবাইকে বিপদে ফেলতে যাচ্ছি। ইফাজ কিছু বলল না। কিছুক্ষণ পর কেয়াকে ছেড়ে দিয়ে রুমে গিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করলো। কেয়া এখনও বারান্দায় বসে আছে। একটু পর ঈশা লাফাতে লাফাতে ওদের রুমে ঢুকলো। ইফাজের সাথে চোকাচোকি হলেও কিছু না বলে ব্যালকনিতে আসলো ও। কেয়া ঈশাকে দেখে কিছু বলবে তার আগেই ঈশা রাগ দেখিয়ে বলল, আমি তোমার থেকে এটা আশা করিনি কি আপু। কেন হলো আবার? আরে বাবা, মানুষ বিয়ের পর হানিমুন করতে যায় কক্সবাজার, থাইল্যান্ড, সিঙ্গাপুর এসব জায়গায়, আর তোমরা কিনা যাবে একটা ফ্ল্যাটে। ভাবতেই আমার গা কেমন গুলিয়ে আসছে। আমি কয়েকদিন আগে বড় আব্বুর সাথে ওই বাসায় গিয়েছিলাম। ছি ছি, কি জঘন্য পরিবেশ। কথা বলার মতো একটা মানুষও নেই। তোকে কে বললো আমরা হানিমুনে যাচ্ছি? আরে বাবা, মানুষ হানিমুনে কেন যায়? দুজনের মধ্যে একান্ত সময় কাটানোর জন্য, তাই না? তো ভাইয়া বলল তোমরা নাকি বাসায় স্বাভাবিক হতে পারছো না, তাই আলাদা কয়েকদিন সময় কাটাতে চাও। আমি তো ভাবছি তোমরা যাবে দেশের বাইরে, কিন্তু শেষে কিনা এই তোমাদের। আমার পরিবেশের অংশ বলতে আজ আমার নাক কান কাটা যাচ্ছে। ভালো লাগছে না ঈশা, যা এখান থেকে। গিয়ে নিজের পড়াশোনা নিয়ে চিন্তা কর। আমাদের নিয়ে তোর এত টেনশন করতে হবে না। প্লিজ কে আপু, তুই অন্তত আমাকে পড়া নিয়ে জ্ঞান দিস না। ইতিহাস সাক্ষী, তুই আমার থেকে বড় ভণ্ড মূর্খ। আমি তাও মাঝে মধ্যে টেনে টুনে পাশ করতে পারি, তুই আমার জায়গায় থাকতে তাও পারতি না। ইফাজ, ইফাজ, এদিকে আয় তো। কেন? এক গুণীজন বলেছিল লোকটা মরে গেছে, না হলে ওর নামটা মুখের ওপর বলে দিতাম। যে মানুষ যখন কারোর সাথে তর্ক হেরে যায় তখন যায় ভ্যা ভ্যা করে কান্না করে দেয়, আর না হয় অকারণে অভিযোগ শুরু করে। ততক্ষণে ইফাজ ঈশার পেছনে এসে দাঁড়িয়েছে। ঈশা অবস্থা সুবিধার নয় দেখে ইফাজের দিকে বড়দের মতো একবার ঠেকালো, তারপর বোকার মতো বলল, সাইড প্লিজ। কোনো এক ঐতিহাসিক বলেছিলেন যদি অবস্থা সুবিধার না হয় তাহলে সেই স্থান দ্রুত প্রস্থান করা উত্তম। বলেই ঈশা দৌড় দিল। ইফাজ সেদিকে একবারও তাকে কেয়ার উদ্দেশ্যে করে বলল, আচ্ছা, ও কি সত্যি আমার বোন? কেয়া কিছুটা মজার ছলেই বলল, দেখে তো মনে হয় না আমার থেকে তোর আম্মু ভালো বলতে পারবে। একবার জিজ্ঞেস করে দেখিস। ধুর, তুমিও শুরু করেছো। বলে ইফাজ আবারও রুমে গিয়ে নিজের কাজে মনোযোগ দিল। পরদিন সকাল সকাল ইফাজ আর কেয়া বেরিয়ে পড়ল তাদের নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। আসার সময় কেয়ার মা বাটিতে করে খাবার দিয়েছেন যাতে দুপুরে রান্না করতে না হয়। বাসায় এসে দুজনে কিছুক্ষণ রেস্ট নিয়ে যে যার রুম গোছাতে শুরু করলো। এই বাসায় অবশ্য তাদের আর এক রুমে থাকার কোনো বাধ্যবাধকতা নেই। দুপুরে খাবার শেষ করেই ইফাজ তাড়া দিয়ে বলল, তুমি এখনো তৈরি হওনি? সিয়াম ভাইকে রিসিভ করতে যাবে না? এই তো যাবো রেডি হতে। ইফাজ এক প্রকার জোর করেই কেয়াকে তৈরি হতে বলল। কেয়ার রুমে গেল তৈরি হতে। ইফাজ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। প্রায় আধা ঘন্টা পর কেয়া রেডি হয়ে বের হলো। সাদা রঙের একটা শাড়ি পরেছে ও। ইফাজ এক দৃষ্টিতে কেয়ার দিকে তাকিয়ে বিড় করে বলল, ভেবেছিলাম তোমার সব সৌন্দর্য উপভোগের অধিকার একমাত্র আমার হবে কে আপু, কিন্তু ভাগ্য আমাকে এমন এক দোটানায় ফেলেছে যে আজ আমি নিজেই তোমাকে সাজিয়ে তোমার প্রিয় মানুষের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তবুও আমার চাওয়া তুমি খুশি থাকো। ততক্ষণে কেয়া ইফাজের একদম সামনে এসে দাঁড়িয়েছে। ইফাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কেয়া বলল, কিরে, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? কি যে বলো, খারাপ দেখাবে কেন? দেখবে সিয়াম ভাই তোমাকে দেখে চোখই ফেরাতে পারবে না। কথাগুলো বলতে গিয়ে দম আটকে আসছিল ইফাজের। নিজের অজান্তেই চোখের কোণে জল এসে জড়ো হলো। ইফাজ শত চেষ্টা করলেও সেই জল গোপন করার কিন্তু ব্যর্থ হলো। কেয়া ইফাজের দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল ও। ইফাজ তাড়াহুড়ো করে বাইক স্টার্ট দিল। কেয়া ইফাজের পেছনে উঠে বসলো। দুজন মিলে এয়ারপোর্টে আসলো ওরা। বিকাল 3টার সময় সিয়াম এয়ারপোর্ট থেকে বের হলো। ওকে রিসিভ করতে ওর কিছু বন্ধুরাও এসেছে। সিয়াম ওর বন্ধুদের সাথে কথা বলে কেয়ার কাছে আসলো। কোনো দিকে না তাকিয়েই সে কেয়াকে জড়িয়ে ধরল। ইফাজ পাশে দাঁড়িয়ে থেকে বিষয়টাকে সহ্য করতে পারছিল না।
তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সিয়াম ইফাসের দিকে তাকাতেই হালকা হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, আর ইভাস, কত বড় হয়ে গেছো, দেখে চেনাই যাচ্ছে না। কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো। আপনার কি অবস্থা? আর বলো না, এতদিন একদম ভালো ছিলাম না। এখন তোমার বোনকে দেখে মনে হচ্ছে আস্তে আস্তে ভালো লাগছে। ইফাস কোনো মতে মুখে হাসিটা ধরে রাখলো। তার আর কেয়ার বিয়ের ব্যাপারটা সিয়ামের অজানা নয়। তবু সিয়াম এমন ব্যবহার করছে যেন সে এসব কিছুই জানে না। কেয়া ইফাসের দিকে তাকিয়ে দেখলো, ওর মুখে কালো হয়ে গেছে। কেয়ার কেন জানি খারাপ লাগলো ছেলেটার জন্য। সিয়াম কেয়ার হাত ধরে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? চলো, আজকেই আমি তোমায় আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। আজ থাক, তুমি সবে মাত্র দেশে এসেছো, বাসায় যাও, সবার সাথে দেখা করো। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। উফ জান, তুমি সবার কথা কেন ভাবছো? আমার কথা ভাবো না। আমি এতটা বছর ধরে শুধুমাত্র তোমার জন্য কষ্ট করে যাচ্ছিলাম। আমি দেশে আসছি একমাত্র তোমার জন্য। আমি বুঝতে পারছি, কিন্তু আজ না, কাল তোমার বাসায় যাব। ওকে, তাহলে কাল আব্বু আম্মুর সাথে আমাদের বিয়ের কথাটাও বলে ফেলবো। তুমি জানো না কেয়া, আমি তোমার জন্য কত প্ল্যান করে এসেছি। কেয়া কোনো জবাব দিল না। সিয়াম আরও কিছুক্ষণ বকবক করে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ইফাস কেয়াকে নিয়ে ওদের ফ্ল্যাটে আসলো। পুরোটা পথে ইফাস মুখ থেকে একটা শব্দও বের করেনি। কেয়ার কেমন জানি অস্বস্তি হচ্ছিল। সিয়ামকে এত বছর পর কাছে পেয়েও সে খুশি হতে পারছিল না। উল্টো ইফাসের জন্য ওর আরও খারাপ লাগছিল। ছেলেটা ভিতরে ভিতরে তো শেষ হয়ে যাচ্ছে, এটা কেয়া ভালোই বুঝতে পারছে। রাত তখন প্রায় 2টা। কেয়ার হঠাৎ ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করলেও ঘুমানোর, কিন্তু পারল না। বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতেই দেখলো সোফায় বেশ আয়েশ করে বসে একজন সিগারেটের ধোঁয়া চাচ্ছে। এই বাসার সে এবং ইফাস ব্যতীত আরে কেউই নেই। তার মানে কি এটা ইফাস? কেয়া এগিয়ে গেল সেদিকে, চুপচাপ পাশে গিয়ে বসে পড়ল। ইফাস বেশ গভীর চিন্তায় মগ্ন। কেয়া আস্তে আস্তে বলল, তুই সিগারেট খাওয়া কোন দিন থেকে শুরু করলি ইফাজ? হঠাৎই পাশ থেকে কেয়ার কণ্ঠ শুনতেই ইফাজ হকচকিয়ে উঠল। চমকে পাশে তাকাতেই দেখল কেয়া ওর দিকেই তাকিয়ে আছে। ইফাজ থতমত খেয়ে গেল, কি বলবে। কেয়া এবার ধমক দিয়ে বলল, কিরে, এমন হাবলার মতো তাকিয়ে আছিস কেন? আমার কথার উত্তর দে। আর এগুলো কি? ও মাই গড, এই ছেলে এসব কি শুরু করেছিস তুই? কেয়া ইফাজের পাশে ছড়িয়ে থাকা সিগারেটের প্যাকেট দেখে রেগে আগুন হয়ে গেল। ইফাজ তাকে অবাক করে দিয়ে চুপচাপ সবগুলো হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। কেয়া পেছন থেকে ডাকলো, কিন্তু সে ফিরে তাকালো না। চুপচাপ রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল ও। কেয়া কিছুক্ষণ বোকার মতো সেখানেই বসে থাকলো। এরপর সেও রুমে চলে গেল। পরদিন বেশ বেলা করে ঘুম থেকে উঠল ইফাজ। রাতের কথা মনে হতেই নিজের ওপর রাগ হলো তার। সে তো কথা দিয়েছিল হাসি মুখে সে কেয়াকে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবে। তাহলে তার এমন রিয়াকশন দেখানোর মানেটা কি? ইফাজ রুমের বাইরে এসে কেয়াকে খুঁজতে লাগলো, কিন্তু কেয়া কোথাও নেই। ফিরে গিয়ে নিজের ফোনটা হাতে নিতেই দেখলো কেয়ার মেসেজ। ঘুম থেকে উঠে চুপচাপ টেবিলে ব্রেকফাস্ট আছে, করে কলেজে যাবি। আমি সিয়ামের সাথে ওর বাসায় যাচ্ছি, আসতে একটু লেট হতে পারে, তুই কলেজে চলে যাস। মেসেজটা প্রায় ঘন্টাখানেক আগের। ইফাস চুপচাপ কিছুক্ষণ সেটার দিকেই তাকিয়ে থাকলো। এরপর নিজের অজান্তেই বলল, সিয়াম ভাই কত ভাগ্যবান। আমি যাকে দিনের পর দিন চেয়ে এসেছি, যাকে পাওয়ার জন্য নিজেকে কষ্ট দিয়েছি, ও কিছু না করেই তোমাকে পেয়ে গেল। ইফাস ফ্রেশ হয়ে সোজা বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে কেয়াকে রিসিভ করতে সকালেই সিয়াম এসেছিল। কেয়া সিয়ামের সাথে ওর বাড়ি যাবার উদ্দেশ্যে বের হয়, কিন্তু সিয়াম ওকে নিয়ে বাড়ি যাওয়ার বদলে ওর কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করতে নিয়ে যায়। 3-4 জন ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছিল সিয়াম। ছেলেগুলো বারবার তাকাচ্ছে কেয়ার দিকে। কেয়ার ভীষণ অস্বস্তি হচ্ছে এখানে বসে থাকতে। বারবার ইশারায় সিয়ামকে সেটা বোঝানোর চেষ্টাও করছে, কিন্তু সিয়াম যেন বুঝেও না বোঝার ভান করছে। ঘণ্টাখানেক এভাবে কাটার পর কেয়া বিরক্তি হয়ে উঠে চলে আসলো সিয়ামের ওর পিছন পিছন এসে ওর হাত ধরে বলল, এই মুহূর্তটা আজ সে তার বন্ধুদের সাথে শেয়ার করেছে। সব শুনে ওরা সবাই বেশ অবাক হলো। নিহার চোখ মুখে দুঃখ প্রকাশের প্রচেষ্টা থাকলেও মনে মনে সে খুশি হলো।
যদি কেয়া ইফাজের জীবন থেকে চলে যায় তাহলে তার জন্য রাস্তা ক্লিয়ার। সামি ইফাজের হাত ধরে বলল, দোস্ত, যা হবার হয়ে গেছে, এখন তোকে সবটা ভুলে যেতে হবে। তুই যখন নিজেই চাস কি আপু তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকুক, তাহলে তোর উচিত ওনাকে ভুলে যাওয়া। আমি জানি ব্যাপারটা কঠিন, কিন্তু তোকে সেটা করতেই হবে। বিশ্বাস কর দোস্ত, আমি আর পারছি না। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারছি না। তাহলে এত দরদ দেখাতে গেলি কেন? যাই হোক, এখন চল আমরা সবাই মিলে একটা লং ড্রাইভে যাব। সব ভুলে যা, সামনে তোর জন্য আরো ভালো দিন অপেক্ষা করছে। বলেই সামি ইফাজের হাত ধরে টানতে লাগলো। ইফাজ বাধ্য হয়ে বন্ধুদের সাথে বেরিয়ে গেল। ওদিকে কেয়াকে নিয়ে সিয়াম ওর বাসায় প্রবেশ করলো। সিয়াম ওর মায়ের সাথে কেয়াকে পরিচয় করিয়ে দিল। কেয়া ওনাকে সালাম দিল, কিন্তু ভদ্রমহিলার একবার কেয়ার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। কেয়া কিছুক্ষণ চুপ থেকে ওনার থেকে জবাবের অপেক্ষা করলো, কিন্তু উনি কিছুই বললেন না। কেয়া বাধ্য হয়ে নিজে থেকে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আন্টি? সিয়ামের মা মুখ গোমরা করে জবাব দিলেন, ভালো আছি। কেয়া আরও কিছুক্ষণ ওনার থেকে কিছু শুনবে সেই অপেক্ষায় থাকলো, কিন্তু উনি সেই যে চোখ ফিরিয়ে বসে আছেন আর এদিকে তাকালেন না। কেয়া ভীষণ আশ্চর্য হলো ওনার এমন ব্যবহারে। সে অসহায় দৃষ্টিতে সিয়ামের দিকে তাকালো। সিয়াম ওকে নিয়ে নিজের রুমে গেল। কেয়ার রুমে ঢুকতেই জিজ্ঞাসা করলো, এসব কি সিয়াম? তুমি কি তোমার পরিবারকে আমার ব্যাপারে কিছুই বলনি? তুমি না বললে তারা সবাই আমাদের ব্যাপারে জানে? হ্যাঁ জানি তো। আমার সেটা মনে হয়নি সিয়াম। আন্টি আমার দিকে একবারও তাকায়নি পর্যন্ত। আমি বুঝতে পারছি না, তোমার ব্যবহার আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগছে। কেয়া, এসব কি বলছো? আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি। হ্যাঁ, এটা সত্যি। আমার বাবা মা চায় আমি যেন আমার মায়ের বান্ধবীর মেয়েকে বিয়ে করি। মানে তুমি না বললে তোমার আব্বু আম্মু সবাই আমাদের সম্পর্ক মেনে নিয়েছে, তারা আমাদের বিয়ে নিয়ে কথা বলতে চায়? সেটা তো আমিও জানতাম, কিন্তু দেশে আসার পর থেকে তারা এমন করছে। প্লিজ তুমি কিছু মনে করো না। কি আর কান্না পাচ্ছে। সে এক নতুন সিয়ামকে দেখছে ও। এটা সেই সিয়াম নয় যাকে সে ভালোবেসেছিল। সম্পূর্ণ একটা নতুন মানুষকে সে দেখছে, যার সাথে তার আগের মানুষটার কোনো দিক দিয়েই মিল নেই। কেয়া কোনো মতে সিয়ামের বাসা থেকে বেরিয়ে এলো। ফ্ল্যাটে এসে রুমের দরজা বন্ধ করে কিছুক্ষণ কান্না করলো। তার কেন জানি মনে হচ্ছে সে খুব বড় একটা ভুল করেছে। বিকাল পর্যন্ত কেয়ার রুম থেকে বের হলো না। বিছানায় শুয়ে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেল খেয়াল নেই ওর। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে এসেছে। বাইরে এসে টেবিলে খাবার দেখে অবাক হয়ে কাছে গেল। সকালে সে ইফাজের জন্য যে খাবার রেখে গিয়েছিল সেগুলো এখনও একইভাবেই রাখা। তার মানে ইফাজ কিছুই খায়নি। কে দ্রুত ইফাজের রুমে গেল, কিন্তু না, রুমে তো নেই। ফোন হাতে নিয়ে কয়েকবার কল করলো, কিন্তু ফোনও ধরছে না। কেয়া তাড়াহুড়ো করে ঈশাকে কল করলো। ঈশা ফোন ধরতেই ফাজলামি করে বলল, কিরে আপু, হানিমুন কেমন চলছে? ফাজলামি করিস না ঈশা। ইফাজ কি বাসায় গিয়েছে? না তো, কেন ভাইয়া কি বাসায় নেই? না, তেমন কিছু না, ও বাইরে গিয়েছে হয়তো। আমি আরো ভাবছি বাসায় গিয়েছে। তা বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আর আমরা আরো ভালো হয়ে যাব যদি তোমরা একটা গোলুমোলু নিউজ শোনাতে পারো। উফ ঈশা, সব সময় ঢং না করলে হয় না তোর? ওলে ওলে, আমার আপু তো বুঝি লজ্জা পেয়েছে। আমরা কিন্তু সত্যি ওয়েট করছি তোদের থেকে গুড নিউজ শোনার জন্য। কেয়া বিরক্তি হয়ে ফোনটা কেটে দিল। এই মেয়ের সাথে যতক্ষণ কথা বলবে ততক্ষণ এরকমই করবে। ওদিকে বন্ধুদের সাথে রাতের ডিনার করে বাসায় আসলো ইফাজ। ফোন চেক করতেই মাথায় হাত। ফোনটা ক্লাসে কখন সাইলেন্ট করেছিল নিজেরই খেয়াল নেই। কি আর 20টার বেশি মিস কল। ইফাজ তাড়াহুড়ো করে কলিং বেলে চাপ দিতেই দরজা খুলে গেল, যেন তার জন্যেই অপেক্ষায় বসেছিল কেউ। ইফাজ এক পা ঘরে দিতেই কেউ তার কলার চেপে ধরে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। ইফাজ বুঝলো এটা কেয়ার কাজ, তাই মাথা তুলে তাকাতেই দেখলো কেয়ার রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইফাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কেয়ার চিৎকার দিয়ে বলল, তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? মানুষ তুই, বল কোথায় গিয়েছে? ইফাজ কি বলবে ভেবে পাচ্ছে না। কেয়া এতটা রেগে যাবে সে ভাবতে পারেনি। কেয়া ওকে চুপ থাকতে দেখে আরও রেগে গিয়ে বলল, কি হলো? আমার কথা কানে যাচ্ছে না তোর? কোথায় ছিলি এতক্ষণ? আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম, আসতে আসতে একটু লেট হয়ে গেছে। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? কোনটা? ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে কল ধরা যায় না? কতবার কল দিয়েছি, খেয়াল রেখেছিস?
খেয়াল করেছিস? তা করতে যাবি কেন? তুই তো তোর গার্লফ্রেন্ডকে সময় দিতে ব্যস্ত। দেখো আপু, না জেনে কথা বলো না। আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। বলে ইফাজ তার রুমে চলে গেল। কেয়া রেগে সেখানেই দাঁড়িয়ে থাকলো। পরদিন সকালে কেয়া রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য অপেক্ষা করছে। ইফাজ তাড়াহুড়ো করে বাইক স্টার্ট দিল। কেয়া পিছনে বসে ইফাজের কাঁধে হাত রাখলো। ইফাজ মুখ বন্ধ করে বাইক চালাচ্ছে। কেয়া কিছুক্ষণ চুপ থাকার পর ইফাজকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি রে, আমার উপর রাগ করেছিস? রাগ করব কেন? আর এভাবে জড়িয়ে ধরো না। সিয়াম ভাই দেশে আছে। যদি উনি কোনোভাবে দেখে তাহলে তোমাদের মধ্যে ঝামেলা হবে। ইফাজের এমন কথায় কেয়ার খারাপ লাগলো। সে জানে না কেন এমন হয়, তবে ইফাজকে মন খারাপ করে থাকতে দেখলে ওরও ভীষণ অস্বস্তি হয়। কেয়া ইফাজকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেখ, তুই দিন দিন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছিস ইফাজ। আজকাল তোকে আমার বড্ড অচেনা মনে হয়। তুই আর আগের মতো নেই ইফাজ। সবাই কি আর সবসময় এক থাকে কে আপু? আমি হয়তো নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি, তাই তোমার আমাকে অচেনা মনে হচ্ছে। নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছিস তা ভালো তো, কিন্তু এতদিন কাকে নিয়ে ভাবছিলি? সব জেনেও না জানার ভান করছো কেন? নামো, আমরা এসে গেছি। কেয়া সামনে তাকিয়ে দেখলো ভার্সিটি চলে এসছে। সে বাইক থেকে নেমে গেল। ইফাজকে বাইকটা রেখে সোজা ক্লাসের দিকে হাঁটা ধরল। 3-4 দিন এভাবেই কেটে গেল। বিকালে কেয়া চা বানিয়েছিল। ইফাজ বসে বসে টিভি দেখছে। এমন সময় সিয়াম এলো তাদের বাসায়। ইফাজ সিয়ামকে এই বাসায় দেখে কিছুটা অবাক হলো। সিয়ামকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কেয়া চা হাতে নিয়ে ড্রয়িং রুমে আসতেই সিয়ামকে দেখে চমকে গেল। সিয়াম কেয়াকে দেখে দ্রুত সেদিকে এগিয়ে গেল। কেয়া চায়ের কাপ হাত থেকে টেবিলে রেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এই সময় এখানে কেন? আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সিয়াম কিছু না বলে কেয়ার হাত চেপে ধরে বলল, কেয়া, তুমি আমাকে সত্যি ভালোবাসছো তো? সিয়ামের এমন প্রশ্নে কেয়া ইফাজ দুজনেই অবাক হয়ে গেল। ইফাজ দুজনের কথা শুনলেও এমনভাবে টিভির দিকে তাকালো যেন সে এসব দেখছেই না। কেয়া চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, হঠাৎ এই প্রশ্ন করছো কেন? আর তোমাকে ভালো না বাসলে কি এতটা দিন তোমার জন্য অপেক্ষা করতাম? তাহলে প্লিজ চলো আমরা আজই বিয়েটা করে ফেলি। মানে কি বলছো এসব? আমি যেটা বলেছি ভেবেই বলছি। আমার ফ্যামিলি থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করা হচ্ছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। কেয়া, প্লিজ না করো না। কেয়া সিয়ামের কথা কেন জানি বিশ্বাস করতে পারছে না। সে বারবার ইফাজের দিকে তাকাচ্ছে, কিন্তু ইফাজ আগের মতোই টিভির দিকে তাকিয়ে আছে। কেয়া সিয়ামের দিকে তাকিয়ে বলল, দেখো সিয়াম, বিয়েটা কোনো ছেলে খেলা না। আর আমার সাথে ওর এখনো ডিভোর্স হয়নি। আমরা চাইলেই বিয়েটা করতে পারবো না। হঠাৎ করে এসে বিয়ে করার কথা বললে কিভাবে করব? কেয়া, বোঝার চেষ্টা করো, আমাদের হাতে সময় নেই। তুমি কি আমাকে চাও না? দেখো কেয়া, তুমি যদি আজ আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। দেখো, পাগলামি করো না সিয়াম। আমার পক্ষে আজ বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আমার তোমার দুজনের পরিবারই আছে। আমরা এমন হুট করে কিছু করতে পারি না। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? বেশ, তাহলে কাল আমার লাশ দেখতে চেও। সিয়াম, পাগলের মতো করো না। আমাকে একটা দিন অন্তত সময় দাও। এমন হুট করে সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তাহলে কাল। আজকে রাতটা ভেবে তুমি সকালেই আমাকে জানাবে। আমি কিন্তু সকালে বিয়ের প্রস্তুতি নিয়েই আসবো। কেয়া কোনো জবাব দিল না। সিয়াম নিজের মতো কিছুক্ষণ বকবক করে সেখান থেকে বেরিয়ে গেল। কেয়া ঠাস করে নিজের জায়গায় বসে পড়ল। এমন হুট করে কি কোনো ডিসিশন নেওয়া যায় নাকি? ইফাজ চুপচাপ চায়ের কাপে চুমুক দিচ্ছে আর টিভি দেখছে। কেয়া উঠে ইফাজের কাছে গেল। হাঁটু গেড়ে ইফাজের সোফার পাশে বসে ছলছল চোখে বলল ও, আমি এখন কি করব ইফাজ? ইফাজ এমন একটা ভাব করলো যেন সে কেয়ার এমন প্রশ্নে ভীষণ অবাক হয়েছে। সে এমন বোকার মতো বলল, কি করবে মানে? কি হয়েছে তোমার? কেয়া বুঝলো ইফাজ ওর সাথে নাটক করছে। সে রেগে ইফাজের হাত থেকে চায়ের কাপটা টান দিয়ে নিয়ে সেটা ছুঁড়ে মারল। ইফাজ সেদিকে তাকিয়ে আছে। কেয়া এবার কান্নাই করে দিয়েছে। ইফাজ সেদিকে একবার তাকিয়ে টিভির দিকে চোখ দিতেই কেয়ার টিভির রিমোটটা টেনে এনে টিভি অফ করে রিমোটটাও ছুঁড়ে মারল। তা দেখে ইফাজ বলল, কি হলো, হঠাৎ এমন পাগলের মতো করছো কেন? কেয়া কান্না করতে করতে ইফাজের হাত চেপে ধরে বলল, প্লিজ ইফাজ, নাটক করিস না।
তুই ছাড়া এখন আমার আর কে আছে বল? আমি এসব বিষয় পরিবারের কাউকে জানাতেও পারবো না। প্লিজ বল এখন আমার কি করা উচিত? ইফাজ কিছুক্ষণ চুপ করে কেয়ার কান্নামাখা মুখের দিকে তাকিয়ে মনে মনে আফসোস করলো, কিন্তু সেটা প্রকাশ না করে কেয়াকে ধরে সোফায় বসালো ও। কেয়া অনবরত কান্না করেই যাচ্ছে। ইফাজ এবার কেয়ার হাত ধরে বলল, দেখো আপু, আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমার আর সিয়াম ভাইয়ের সম্পর্ক নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তুমি পরিবার বা আমার চিন্তা করে নিজের জীবনের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করো না। তোমার উচিত এখন নিজের মনের কথা শোনা। আমি একটাই পরামর্শ দিব, তুমি তোমার মনের কথা শোনো। তোমার মন তোমাকে যেই পথে চলতে বলবে তুমি সেই পথে চলো। বলেই ইফাজ সোজা নিজের রুমে চলে গেল। কিয়া কি করবে ভেবে পাচ্ছে না। পুরো দুনিয়া তার সামনে অন্ধকার হয়ে এসেছে। সন্ধ্যা পর্যন্ত কিয়া এভাবেই সবাই বসে থাকলো। রাতে খাবার খেতে ইফাজকে ডাকতে গিয়ে কিয়া দেখলো ইফাজ রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। পেছন দিয়ে দাঁড়াতেই ইফাজ হক চুকিয়ে ওর দিকে তাকালো। ইফাজ লুকানোর বৃথা চেষ্টা করলে কে স্পষ্ট দেখল ইফাজের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কেয়ার বুকটা কেঁপে উঠল। সে কিছু বলতে যাবে তার আগেই ইফাজ ওকে এড়িয়ে গেল। কেয়া পিছন পিছন আসলো। ইফাজ টেবিলে বসে কিছু না বলে খাবার খেতে লাগলো। কেয়া এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আজ ইফাজকে তার পরিপূর্ণ ম্যাচিওর মনে হচ্ছে। এমন একটা মানুষকেই তো সে চেয়েছিল। কিন্তু সিয়াম দেশে আসার পর থেকেই কেয়ার কাছে ভীষণ অদ্ভুত লাগছে ওর। কেন জানি মনে হচ্ছে এই সিয়ামকে সে কখনোই চায়নি। কেয়া নিজের অজান্তেই প্রশ্ন করলো, আমাকে তুই এত ভালোবাসিস ইফাজ? ইফাজ কেয়ার প্রশ্ন শুনে একবার চোখ তুলে তাকালো, আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিল ও। কেয়ার কথা বাড়ালো না। পুরোটা রাত নির্ঘুম কাটালো কেয়ার। সিদ্ধান্তহীনতায় ভুগলো পুরোটা সময়। ভোর রাতে চোখ লেগে গিয়েছিল ওর। ফোনের শব্দে ঘুম ভাঙল তার। সিএম কল দিয়েছে। প্রায় সকাল 10টা। কেয়া উঠে রেডি হয়ে বাইরে আসলো। ইফাজ ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছে। কেয়া ইফাজের সামনে গেল। ইফাজ কেয়ার দিকে কেমন অসহায় দৃষ্টিতে তাকালো। কেয়ার মন বলছে এই দৃষ্টির মায়ে সে পড়েছে, কিন্তু সে নিজেও সেটা বুঝতে পারছে না। কেয়ার মন বলছে ওর যাওয়াটা উচিত হবে না, কিন্তু পরিস্থিতি ওকে বাধ্য করছে। কেয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইফাজ বলল, এত টেনশন করো না, বেস্ট অফ লাক। দোয়া করি জীবনে খুব সুখী হবে তোমরা। কেয়া জোর করে হালকা হাসার চেষ্টা করলো। বাইরে বের হবে সে সময় একবার ফিরে ইফাজের দিকে তাকালো। ইফাজ একভাবেই ওর দিকে তাকিয়ে আছে। কেয়া বাড়ির বাইরে এসে দেখলো সিয়াম আগে থেকেই গাড়ি নিয়ে হাজির। কেয়া গাড়িতে উঠে বসতেই সিয়াম তাড়াহুড়ো করে কাজী অফিসে যেতে লাগলো। মিনিট 10 পর তারা সেখানে পৌঁছেও গেল। কেয়া নামার সময় মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা সে নিতে যাচ্ছে না তো। সেখানে সিয়ামের বন্ধুরা আগে থেকেই উপস্থিত ছিল। কেয়া সিয়াম দুজনেই ভিতরে প্রবেশ করলো। কাজী বিয়ের কাজও শুরু করে দিয়েছে। কেয়ার ভালো লাগছে না এইসব। সে এই দিনের অপেক্ষায় বহু বছর কাটিয়েছে, কিন্তু আজ তার ভীষণ অস্বস্তি হচ্ছে। কাজী কি বিয়ে পড়ানো শুরু করে দিবে এমন সময় তাড়াহুড়ো করে কয়েকজন সেখানে প্রবেশ করলো। কেয়া পিছনে তাকিয়ে দেখলো সিয়ামের মা সাথে আরেকটা মেয়ে একটা 3-4 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সাথে কয়েকজন পুলিশ সদস্যও আছে। সিয়াম তাদের দেখে চমকে গেল। সিয়ামের মা জোর গলায় বলল, অফিসার, এই হলো আমার ছেলে, ওকে আপনি এক্ষুনি অ্যারেস্ট করুন। পুলিশ অফিসার এসে সিয়ামের হাতে হাত করা পড়ালো। কেয়া নীরব দর্শকের মতো সব কিছু দেখে যাচ্ছে। সিয়াম তার মায়ের সাথে চেঁচামেচি করছে, কিন্তু সেসব কেয়ার কানেই যাচ্ছে না। পুলিশ সিয়ামকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। কেয়া চেয়ারে বোকার মতো বসে আছে। তখন সিয়ামের মা আর ওই মেয়েটা তার কাছে আসলো। সিয়ামের মা এসে কেয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি এমনটা করতে চাইনি, কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটার জন্য করতে হলো। আমার ছেলে বিদেশে যাওয়ার আগে নীলাকে বিয়ে করেছিল। ওদের প্রেমের বিয়ে ছিল, কিন্তু ওদের বাচ্চা হওয়ার পর থেকে সিয়াম ওকে দেখতে পারতো না। মেয়েটার ওপর অমানবিক নির্যাতন করত। সেসব সহ্য করতে না পেরেও ওর বাপের বাড়িতে চলে গিয়েছিল। এরপর সিএম বিদেশে চলে যায়, আর কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। এই কয়েক বছরও ও একটাবারের জন্য আমাদের ফোন পর্যন্ত করেনি। হঠাৎ কয়েকদিন আগে বিদেশ থেকে এসেই আমাদের তোমার কথা বলে। আমি আর ওর বাবা মানা করা সত্ত্বেও ও আমাদের কথা শোনেনি। আজ তোমাকে বিয়ে করতে নিয়ে চলে এসেছে। আমি কিভাবে এই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করব বলো?
সিয়ামের মায়ের কথা শুনে কিয়া যেন আকাশ থেকে পড়ল। তার মানে সিয়াম এইসব লুকাতে গিয়েই এত তাড়াহুড়ো করছিল। কিয়া কি বলবে খুঁজে পাচ্ছে না। তখন নীলা কিয়ার হাত ধরে পড়ল। আমাদের ভুল বুঝো না প্লিজ। আমি তো তোমার বোনের মতো। আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দাও। কিয়া নীলার হাত ধরে দাঁড়িয়ে থাকা বাচ্চা ছেলেটার দিকে তাকালো। কিয়ার কষ্ট হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। বরং ওর মনে হচ্ছে জীবনে অনেক বড় ভুলের হাত থেকে সে রক্ষা পেয়েছে। কিয়া নীলা আর সিয়ামের মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, ক্ষমা তো আমার আপনাদের কাছে চাওয়া উচিত। আপনারা আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিবেন না প্লিজ। আপনাদের কারণে আজ আমার জীবনটা রক্ষা পেয়েছে। আমি না জেনে কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম। এরপর কেয়া নীলা আর সিয়ামের মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে বাসার দিকে রওনা হলো ওরা। তার এতদিনের ভালোবাসার মানুষ তার সাথে বেইমানি করেছে, কিন্তু তবুও কেয়ার কষ্ট হচ্ছে না, বরং একটা অজানা শান্তি অনুভব করছে ও। কেয়ার মা বাবা বলতেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেয়া সেটার মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেয়া তাড়াহুড়ো করে বাসায় ফিরছিল ইফাজের কাছে খবরটা দিতে। ইফাজ হয়তো এই খবর শুনলে সবচেয়ে বেশি খুশি হবে। বাসায় পৌঁছে কেয়া তাড়াহুড়ো করে দরজার কলিং বেল বাজালো, কিন্তু দরজা তো খোলা। কেয়া ভিতরে প্রবেশ করতেই চিৎকার করে উঠল। ইফাজ ড্রয়িং রুমে পড়ে আছে, তার পাশে রক্ত। কেয়া দৌড়ে গিয়ে ইফাজকে ধরতেই দেখলো ইফাজ ওর পুরো হাত কেটে ফেলেছে। কেয়া কান্না করে বাসায় কল দিল। এরপর ইফাজকে ধরে বাইরে নিয়ে আসলো। ভাগ্যক্রমে একটা গাড়িও পেয়ে গেল ও। এরপর দ্রুত ইফাজকে হসপিটালে নিয়ে আসা হলো। কেয়ার পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। কেয়া হসপিটালের করিডোরে পাগলের মতো কান্নাকাটি করছিল। কিছুক্ষণ পর সেখানে ওর বাসার সবাই চলে এলো। ইফাজের মা এসে কিয়াকে ধরে নিয়ে বসালো। কিয়া ইফাজের মায়ের গলা জড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, ছোট মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কারণে আজ ওর এই অবস্থা। তোমরা প্লিজ ওকে আমার কাছে এনে দাও। বাসার সবাই রীতিমতো আকাশ থেকে পড়েছে। তারা জানতো ইফাজ কিয়া দুজনে কেউই এই বিয়েতে খুশি ছিল না, কিন্তু এমন কিছু তার স্বপ্নেও ভাবেনি। সবার মনেই জানার ইচ্ছা, কিন্তু এই পরিস্থিতিতে কিয়াকে কেউ কিছুই জিজ্ঞাসা করলো না। ইফাজের মা কিয়াকে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না মা, ওর কিছু হবে না, আমরা সবাই আছি, ভয়ের কিছুই নেই। ইফাজের বাবা আর রাহাত মিলে এদিকে ওদিক ছোটাছুটি করছে। ডাক্তার যখন বলল রক্তের প্রয়োজন, তখন রাহাত নিজে রক্তও দিল। সবার মুখেই চিন্তার ছাপ। দুপুর গড়িয়ে বিকাল হতে গেল, এখনও সবার চোখে মুখে অশান্তি। কিয়া তো রীতিমতো পাগলামি শুরু করেছে। তখন ডাক্তার এসে জানালো, ভয়ের কিছু নেই, রুগীর অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো, একটু আগে জ্ঞান ফিরেছে। আপনারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, সন্ধ্যার পর রুগীর সাথে দেখা করতে পারবেন। ডাক্তারের কথা শুনে বাড়ির সবাই কিছুটা চিন্তামুক্ত হলো, কিন্তু কেয়ার শান্তি হচ্ছে না। সবাই অনেক জোর করলো খাওয়ানোর জন্য, কিন্তু সে খেতে কিছুতেই চাইছে না। অপেক্ষার সময় নাকি ভীষণ লম্বা হয়। কেয়া সেটা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে। মনে হচ্ছে সময় পারই হচ্ছে না। সন্ধ্যার পর ডাক্তার দেখা করার সুযোগ দিল। কেয়া কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত চলে গেল কেবিনে। ইফাজ চোখ বন্ধ করে শুয়ে আছে। কেয়া গিয়ে পাশে বসেই আবারও কান্না শুরু করলো ও। ইফাজ কান্নার শব্দ শুনে পাশ ফিরে তাকাতেই কিয়াকে দেখে হালকা হাসার চেষ্টা করলো। কিয়া তা দেখে কান্নার গতি আরও বাড়িয়ে দিল। ইফাজ হালকা হেসে বলল, আজ তো তোমার খুশির দিন। এমন দিনে কেউ বোকার মতো কান্না করে? আর সিয়াম ভাই কোথায়? উনি আসেননি? ইফাজের কথা শেষ হওয়ার আগেই কিয়া ওর গলা চেপে ধরল। ইফাজ অবাক হয়ে কিয়ার দিকে তাকিয়ে আছে। কিয়া দাঁত কটমট করে বলল, ওই নাম যদি আর কোনোদিন তোর মুখে শুনি, তাহলে আমি নিজেই তোকে খুন করে ফেলবো। খুব শখ না মরার? আমি তোর শখ পূরণ করে দেব। আজব তো, যাকে বিয়ে করেছো তার কথা শুনতে চাও না? না, শুনতে চাই না, কারণ আমি ওকে বিয়ে করিনি। বিয়ে করেছি তোকে, আর যা করার তোকেই করব। কিয়ার কথায় ইফাজ একটু অবাক হওয়ার ভান করে বলল, কেন বিয়ে করনি কেন? দেখো, তুমি যদি ভেবে থাকো আমি তোমাদের বিয়ে নিয়ে হাত কেটেছি, তাহলে ভুল ভাবছো কিন্তু। ঠিক ভুল যাই ভাবি না কেন, তোর হাত কাটার শখ আমি মিটাবো। একবার খালি সুস্থ হয়ে বাসায় ফের, এরপর তোর সাথে অনেক হিসাব বাকি আছে। দেখো আপু, আগে যা হওয়ার হয়েছে। এখন তুমি অন্য একজনের বউ, আমার উপর এমন অধিকার খাটানো কিন্তু উচিত না। অন্যজনের বউ মানে? আমি ওই কুত্তার বাচ্চাকে বিয়ে করিনি। ও আগে থেকেই বিয়ে করে বসে আছে, ওর একটা বাচ্চাও আছে।
আর তোর উপর অধিকার আমার আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। ইফাজ কিয়ার কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলো, কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না। কিয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। এরপর হঠাৎই ইফাজকে জড়িয়ে ধরে কান্না করে বলল ও, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, আমার জন্য তোর আজ এই অবস্থা। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নেই, তবুও প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এমন ভুল করব না। আমার তোমার উপর কোনো রাগ নেই আপু, আর তুমি কোনো ভুল করনি। আমি নিজেই তো তোমাকে বলেছিলাম বিয়ের কথা। ইফাজ, আমি জানি না তুই আমাকে কি ভাববি, কিন্তু বিশ্বাস কর, সিয়াম ফিরে আসার পরে ওকে আমার ভীষণ অপরিচিত মনে হয়েছে। আমি আজ যেতে চাইনি, বিশ্বাস কর। ইফাজ কিছু বলতে যাবে তার আগেই দেখলো ওর বাসার সবাই ভেতরে ঢুকছে, তাই কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল ও। ইফাজ ভেবেছিল সবাই অনেক রাগারাগি করবে, কিন্তু কেউ কিছুই বলছে না। রাতটা হসপিটালে কাটিয়ে পরের দিন ইফাজকে নিয়ে সকালে সবাই বাড়িতে ফিরল। ইফাজের বাবা রাহাতকে পাঠালো ওই ফ্ল্যাট থেকে সব জিনিসপত্র আনার জন্য। বাসায় এসে ইফাজকে রুমে নিয়ে যাওয়া হলো। কিয়া ইফাজের পাশেই বসে আছে, ভীষণ মন খারাপ ওর। ইফাজ বারবার কেয়ার দিকে তাকাচ্ছে। এতটুকু সে নিশ্চিত যে কিয়া আর তার জীবনে এখন কোনো বাধা নেই, এখন যা করার করতে হবে। কিয়ার প্রতি তার কোনো অভিযোগ নেই। ওদিকে কিয়াও মনে মনে ভাবছে ঠিক তার উল্টোটা, সে ইফাজকে নিয়ে কতটা সিরিয়াস এটা হয়তো ইফাজ এই দুর্ঘটনা না ঘটালে সে কখনোই ফিল করতে পারতো না। কিন্তু সেটা কিভাবে বলবে সে? এখন যদি সে ইফাজকে বলে ভালোবাসে, তাহলে ইফাজ কি ওকে নিজে মজা করবে না? ও হয়তো ভাবছে সিয়ামকে না পেয়ে সে ইফাজের দিকে হাত বাড়িয়েছে। এইসব ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে গেল। ইফাজের ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব বেশ যত্ন নিয়েই করছে কেয়া। পরদিন সকালে নাস্তা শেষ করে সবাই ইফাজ আর কেয়ার রুমে এসে হাজির। কেয়া ওই ভয়টাই পাচ্ছিল। ইফাজ বিছানায় শুয়ে আছে, বাড়ির সবাই ওদের দিকে শিকারির ন্যায় তাকিয়ে আছে। ইফাজের বাবা বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এসব পাগলেবের মানে কি ফাজ? তোমার কি এমন মনে হয়েছিল যে আত্মহত্যার চেষ্টা করেছিলে? ইফাজ কিছু বলছে না দেখে ওর বাবা রাগ দেখিয়ে পড়ল, কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো, আমিও শুনি। তোমার জীবনে কিসের এত দুঃখ যে আত্মহত্যা করতে গিয়েছিলে? আমার কথা না ভাবলে তোমার মায়ের কথা আর কেয়ারের কথা একবার ভাবলে না? এতটা নিচে কিভাবে নামলে তুমি? বাসার সবাই চুপ করে আছে, সবার মনে কৌতূহল সত্যিটা জানার। কি আর চুপ থাকতে পারলো না, সে বলল, আসলে ছোট আব্বু, তোমরা যেটা ভাবছো সেটা নয়। সবকিছুর জন্য আমি কি আর কিছু বলতে পারল না। ইফাজ ওকে থামিয়ে দিয়ে বলল, আব্বু আম্মু, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তখন কি করেছি নিজেও জানি না। তোমরা তো জানো আমি কেয়া আপুর সাথে বিয়েটা পুরোপুরি মেনে নিতে পারিনি। উনি অনেক চেষ্টা করছিলেন আমাদের সম্পর্কটা ঠিক করে নেওয়ার, কিন্তু আমার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। আর ভার্সিটিতে ওই দিন আমার বন্ধুবান্ধব আমার বিয়ে নিয়ে মজা করেছিল, তাই বাসায় এসে কি করেছি নিজেও জানি না। তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। ইফাজের এমন কথা শুনে কেয়া নিজের কান্না আটকে রাখতে পারল না। কেয়ার কান্না করতে দেখে ইফাজের মা কেয়ার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, আমরা যদি আগে জানতাম তুই এতটা খারাপ, তাহলে কখনোই মেয়েটাকে এত কষ্টের মধ্যে ফেলতাম না। দেখ, জন্ম মৃত্যু বিয়ে এসব আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। তুই আমি কেউ এইসব পরিবর্তন করতে পারবো না। মেয়েটা তোর জন্য কত কান্না করেছে তুই জানিস? আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। কেয়া আপু, তুমিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কথা দিচ্ছি জীবনে আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। কেয়ার কান্নার গতি ক্রমশ বেড়েই চলেছে। বাড়ির সবাই চুপচাপ দেখছে। ঈশা সবার মাঝখান থেকে হঠাৎই বলে উঠল, আব্বু আম্মু, ভাইয়া যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন আমাদের উচিত ওকে লাস্ট একটা চান্স দেওয়া। যদিও এইবার ঠিক না হয়, তাহলে পরে যা হয় তা করবা। এখন চলো, ওকে লাস্টবার একটা চান্স দাও। ঈশার কথায় রাহাতও সমর্থন জানালো। এরপর সবাই ইফাজকে সতর্ক করে বেরিয়ে গেল। ইফাজ বিছানায় শুয়ে কেয়ার দিকে তাকিয়ে আছে। কেয়া এক দৃষ্টিতে ইফাজের দিকে তাকিয়ে কান্না করছে। ইফাজ হালকা হাসল। তা দেখে কেয়া দৌড়ে গিয়ে ইফাজের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইফাজ চুপচাপ কেয়াকে বাম হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল। কেয়া কান্না করতে করতে বলল, তুই এমন কেন ইফাজ? আমাকে এত ঋণী করিস না প্লিজ।
সবাইকে সত্যিটা বলে দিলি না কেন? কিছু সত্যি গোপন রাখাই ভালো, তাই না? সব সত্যি প্রকাশ হয়ে গেলে এমনি এমনি ঝামেলা বাড়ে। কিছু কথা গোপন করলে যদি জীবনে সুখ থাকা যায়, তাহলে গোপনীয়তাই ভালো না? তাই বলে আমার দোষ কেন তুই নিজের ঘাড়ে নিবি? আমি তোকে এত কষ্ট দিলাম, তাও তোর আমার প্রতি কোনো অভিযোগ নেই? আমি হয়তো প্রেম ভালোবাসার সম্পর্কে এত ভালো বুঝি না, তবে যতটুকু বুঝি তাতে এইটুকু জানি যে ভালোবাসার মানুষের প্রতি অভিযোগ করা বৃথা। ভালোবাসলে প্রিয় মানুষের অপূর্ণতার সাথেই বাঁচতে হয়। এই দুনিয়ায় কেউই পারফেক্ট না। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার মাঝেই আসল সুখ। তুই এত কঠিন কথা কবে থেকে শিখলি ইফাজ? জানি না, আজকাল আমি নিজেই বুঝি না আমি কি বলি। আর একটু শক্ত করে ইফাজকে জড়িয়ে ধরল। ইফাজ সাহস করে কেয়ার কপালে ঠোঁট ছোঁয়ালো। কেয়াটা দেখে ছলছল চোখে ইফাজের দিকে তাকালো। ইফাজ বেশ আবেগ নিয়ে বলল, আমি জানি তুমি আমায় মেনে নিতে পারবে না, হয়তো ভাববে সুযোগ নিচ্ছি, কিন্তু তবুও আমি বলবো, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না কে আপু? একটা বার আমাকে ভালোবাসার চেষ্টা করে দেখো। সত্যি বলছি, তোমাকে কোনো অভিযোগের সুযোগই দিব না, প্লিজ। কিয়া ইফাজের গলা জড়িয়ে ধরে গালে কপালে অজস্র চুমু এঁকে দিল। ইফাজ হা হয়ে তাকিয়ে আছে। কিয়ার কান্না মাখা কণ্ঠে বলল, আমি যে কবে তোকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। সিয়ামকে হারানোর পর আমার একটুও কষ্ট হয়নি, বিশ্বাস কর। কিন্তু যখন বাসায় ফিরে তোর রক্তাক্ত শরীর দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমি তখন মরে গেছি। তার মানে তুমিও আমাকে ভালোবাসো কে আপু? ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ইফাজের চোখ ঝলমল করে উঠল। সে কিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি? হুম। ক্যান আই কিস ইউ? জাস্ট একটা কে আপু? কিয়া গাল ফুলিয়ে বলল, একটা কেন, 1000টা করবি। তোর বউ তুই করবি, কিন্তু এমন ভাই বোনের কিস আমার লাগবে না। আর একবার আপু ডাকবি না বলে দিলাম। নে এবার কিস কর। বলে কিয়া নিজের মুখটা ইফাজের মুখের কাছাকাছি নিয়ে আসলো। ইফাজ চোখ বন্ধ করে কিয়ার কপালে কিছুক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো। কিয়া মুখ তুলে নিয়ে বলল, এইগুলো ভাই বোনের কিস বাবু। আসো আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে হাজব্যান্ড ওয়াইফ কিস করে। বলে কিয়া ইফাজের ঠোঁট নিজের ঠোঁটে চেপে ধরল। ইফাজ চোখ বড় বড় করে ফেলল। কিয়া কিছুক্ষণ এভাবে রাখার পর ইফাজকে ছেড়ে দিয়ে বলল, এটাকে বলে হাজব্যান্ড ওয়াইফ কিস, বুঝলে শোনা? ছি, তোমার একটু লজ্জা নেই? না, তা তো নাই বলতে পারিস। তোর হাত ভালো হয়ে যাক, আরো অনেক ক্লাস করানো বাকি আছে। ইস, যাও তো, আমার নিজেরই এখন লজ্জা করছে। ওরে লে, আমার লজ্জাবতী লতা, লজ্জা পেলে কি বাবা হবি কেমনে? ইফাজ লজ্জায় মাথা নিচের দিকে ফেলল। তা দেখে কিয়া হেসে ইফাজের গলা জড়িয়ে ধরল। আসলে জীবনে মানিয়ে নেওয়ার চেয়ে বড় কিছুই না। পরিস্থিতিকে মানিয়ে নিয়ে জীবন সাজাতে পারলে জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করা যায়। কিয়া আর ইফাজ ভালো থাকুক তাদের মতো। আমরা তাহলে আজ বিদায় নিই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।